পশুপতি বাবু আর ধীরাজ পাকড়া ছিল লাগাম ছাড়া অত্যাচারে যে আগুন জ্বলে উঠেছে তার দায় এমএলএ হিসাবে এসে পড়বে আমার গাড়ি। আমি ওই বাপ ছেলের শানিত ফরজের সামনে বলির পাঠা, তাই না গজানন বাবু? না মানে তোমাকে কোনো কিছু কথা বলা যাবে না। কেন? আমি আবার কি করলাম? বাগদি পাড়ায় সুলেখা বাগদির মৃত্যুকে কেন্দ্র করে যে আগুন জ্বলে উঠেছে তার জন্য দায়ী তো ধীরাজ পাকড়াসি। ওই তো মেয়েটাকে নয়নঝুলিতে খুন করে ধর্ষণ করে না থাক। তোমাকে এসব কথা বলছি কেন? কালেই তো হয়তো তোমার পেপারে ওই পুরনো খবরকে ছাপিয়ে পেপারে টিআরপি আমি কমাবো না গজানন বাবু। তবে একথা আমি বুঝতে পারলাম যে সুলেখা বাগদির ধর্ষণ মৃত্যুর সব খবরই আপনার নবদর্পণ। তাই তো বলি, এই পাড়ার মেয়েরা কেন লাঠি ছাতা হাতে আপনাকে খুঁজছে মশাই? কি ভালো, কি ভালো। আমাকে বলছো কেন? আমি তো কোনো অপরাধ করেন, কিন্তু সে কথা ওরা বুঝবে কেন? আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, এখন আপনার হাতে অনেক ক্ষমতা। সেই ক্ষমতা বলেই হয়তো আপনি অন্য কাউকে দিয়ে এই অপকর্মটি ঘটিয়েছেন। না, আমি কি পশুপতি পাকড়াসি যে নিজের দাদাকে খুন করে বৌদিকে বউ করে নিয়ে দুধ দেরি? এসব কথাটা আপনাকে কেন বলছি? করেননি, কিন্তু সে কথা ওরা বুঝবে কেন? ওরা ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে, এখন আপনার হাতে অনেক ক্ষমতা। সেই ক্ষমতা বলেই হয়তো আপনি অপকর্মটি ঘটিয়েছেন। নো, নেভার। আমি কি পশুপতি পাকড়াসি নিজের দাদাকে খুন করে নিজের বৌদিকে বিয়ে করে দুধ দেরি? এসব কথা আপনাকে কেন বলছি? আর তুমি তো একটা আস্ত গভে, সেই জন্য আপনার কথার বিন্দু বিসর্গ আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু একটা কথা স্যার, আপনি পশুপতি বাবু এই কেচ্চা কাহিনী জানতেন বলেই কি আপনাকে এমএলএ করে আপনার মুখটা বন্ধ করে রেখেছেন? ওরা বাপ বেটায় যা বুদ্ধি, হয়তো সেই বুদ্ধি কাটিয়ে আর লাখ লাখ টাকার জেলে সুলেখা বাগদির কেসটা চাপা দেবার চেষ্টা করেও পারলেন না। হয়তো মৃতা সুলেখা বাগদি হবে ওদের বাপ বেটার চিতার আগুন। আরে মশাই, অমন কত সুলেখা মরে পচে ভ্যানিশ হয়ে গেছে। তার সব খবরই আপনি নিশ্চয়ই রাখেন? রাখবো না মানে? আমি এলাকার বিধায়ক, আমার অজান্তে এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। সেই জন্য সবচেয়ে বেশি ছাটার খাপ আপনার এই পিঠে এই করতে গজানন বাবু। ভয় দেখাচ্ছ? তুমি বোধহয় জানো না যে পুলিশ প্রশাসন, আইন আদালত, গুন্ডা বাহিনী সব আমাদের স্যারের হাতের মুঠোয়। শুধু জনগণ কারো হাতের মুঠোয় নয় গজানন বাবু, মূর্খ দরিদ্র অসহায় জনগণ হিংসা করলে হিমালয় পর্বতকে উল্টে দিতে পারে। তখন কোথায় থাকবে আপনাদের এই আকাশচুম্বী ক্ষমতা, দম্ভ? মাটিতে মিশে যেতে 24 ঘন্টাও সময় লাগবে না। আপনাকে এসব কথা বলছি কেন মশাই? আপনি তো মশাই দুদিনের নেতা, আজ আছেন কাল নেই। এসব কথা তুমি কি বলছো ভয়া? আমি আপাতত আপনার পেট থেকে যে খবর সংগ্রহ করেছি সেগুলো কালকের পেপারের জন্য রেডি করি। পরের খবরের জন্য পরে আমি আবার আসবো। চলি। চলি মানে? এইসব কথাগুলো কি তুমি পেপারে ছাপবে না? আপনাদের আশীর্বাদে ওটাই তো আমার রুটি রোজগার গজানন বাবু। আসল কথা কি জানেন? আমার খুব গুণমত, তাই সব কথাগুলো আমি আমার এই মোবাইলের মধ্যে রেকর্ডিং করে নিয়েছি।
গজানন বাবু নমস্কার, আবার দেখা হবে, খুব সাবধান। নমস্কার গজানন বাবু, নমস্কার। বলি মানে খবর উদ্ধার কিরে শালা, তুই তো ভয়ে আমাকে পিন্ডি দিয়ে উদ্ধার করে দিবি। আবেগের বসে যে কথাগুলো ওকে বলেছি সেগুলো পেপারে ছাপা হলে স্যার আমার গলায় নয় আমার ছবিতে মালার ধূপ সাজিয়ে দেবে। আমি তোমাকে সাজাবো, আর সেই জন্য তো একেবারে মালা নিয়ে আমি তোমার কাছে এসেছি। এসেছো মিনা? মিনা তুমি এসেছো? তোমার সঙ্গে আমার অনেক কথা। এসেছি, আর কথা তো বলবোই, আর তার জন্যই তো এই মালা আমি তোমাকে দিয়ে সাজাবো, আর তোমার জন্য হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। তুমি এত বড় বিপদের মধ্যে আছো, তাই আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। তুমি তুমি তোমার ওই আস্ত গোবের লালুকে ছেড়ে আমার সাথে যাবে তো? যাবো মানে বলি খাবি, ফ্যান খাবি, বলে নুন নিয়ে বসে আছি, কিন্তু আমার ঘরটা হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে, খুব শীঘ্রই ফুলফিল হয়ে যাবে। তুমি তুমি আপাতত এই 10 লাখ টাকার চেকটা রাখো, মনে রেখো শর্তটা ফুলফিল হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব, যেন কোনো কাক পক্ষীও টের না পায়, এমনকি তোমার ওই আস্ত গোবের লালুও না। কেমন? ঠিক আছে। আচ্ছা আসি আমি এবার। আমার সোনাটা, আহা আমার সোনাটা। সোনা নয় নেতা বাবু, সোনা নয়, হিরে হিরে। আরে হীরের ধার তুমি জানো না নেতা বাবু, এদিক ওদিক যেদিকে ঘোরাবে সেই দিকে কিন্তু কেটে একদম রক্তাক্ত লাল করে দেবে। টাকা টাকা রে, তোর কত জাদু যে টাকার জন্য গরিব অসহায় মানুষরা শুধু পেটের ভাতের জন্য দিনের পর দিন মাথার ঘাস পায়ে ফেলে তারা রোজগার করছে, আর সেই টাকায় ওই শালা শয়তানরা থাবা বসিয়ে সেই কোটি টাকার মালিক হয়েছে, আর সেই টাকার জোরেই ওরা সোরা নারী আর ক্ষমতার জোরেই বসে আছে। তাতে তোর আমার কি? আমরা কি পারবো ওদের চরিত্র বদলে দিতে? তা হতে পারবো না, কিন্তু ওই সব মানুষদের উচিত শিক্ষাই দিতে পারবো। যা করবি ভেবে চিন্তে করিস, কারণ সুরজের মতো ছেলে থাকতে আমাদের কোনো অন্যায় কাজ করা উচিত না না। না 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 না, কোনো অন্যায় আমি করছি না রে লালু, কোনো অন্যায় আমি করছি না। তবে যা করছি আমাদের সন্তান সুরজের মুখ চেয়েই আমি করছি। তার মানে সুরজ চায় এই এলাকার গরিব অসহায় মানুষ বিনা চিকিৎসার মানুষগুলোর পাশে থেকে তাদের সাহায্য করতে, কিন্তু সেই অসহায় মানুষদের সেই টাকাগুলোই থাবা বসিয়ে ওই সব অমানুষরা কোটি কোটি টাকা কামাতে যায়, আর সেই টাকায় থাবা বসিয়ে ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আমি সেই গরিব অসহায় মানুষদের আমি সাহায্য করব, তাদের হাতে আমি টাকাগুলো তুলে দেব। কিন্তু মিনা, এই কাজ করতে গিয়ে যদি ফেসে যাস তাহলে যে অন্যায়ের তীর আসবে তা শুধু আমাদের দুজনকে নয়, আমাদের ছেলে সুরজকেও বিদ্ধ করবে। লালু, মেয়েরা যৌবনে পা রেখে অনেকে বাঁচালাতা করে বেড়ায়, কিন্তু কিন্তু আছি আমি এক মহান সন্তানের মা। সন্তানেরা চিরকাল পায়ের কাছ থেকে শিক্ষা নেয়, কিন্তু আমি আজ সন্তানের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার জোরে আমি তোকে বলছি চিরদিন চিরদিন আমি তো স্ত্রী হয়েই থাকবো না লালু, স্ত্রী হয়েই থাকবো। আমার সন্তানের মান সম্মান বাঁচানোর জন্য আমার এই তুচ্ছ জীবন থেকে আমি কুণ্ঠিত হব না রে লালু, আমি কুণ্ঠিত হব না, আমি কুণ্ঠিত হব না। পাগলিটাকে নিয়ে আর পারা গেল না।
ঈশ্বর। কিন্তু কিন্তু আমার সুরজ আমার এই পাগলিটাকে আমূল বদলে বুঝিয়ে দিল যে মানুষ গড়ার কারিগর মানুষই। যদি সেই মানুষের মধ্যে থাকে উপযুক্ত শিক্ষা, বিবেক আর মনুষ্যত্ব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের সর্বরাজ্য কিন্তু দানব কর্তৃক আক্রান্ত। যে তোমার মুখে শোনা যাচ্ছে ওই মুক্তির আর্তনাদ, আইনি দেবী পূজার মন্ত্র। সুরেশ, একদিন তুই কোথায় ছিলি? এতদিন পর বাড়িতে এলি, তার মধ্যে মাতাল হয়ে। আরে তা না হলে এই বংশের ছেলে বলে মানাবে কেন ম্যাম? মানুষকে কিভাবে বলবো যে এই বংশের প্রতাপে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খাট আর লাগে লাগে বাচ্চা। আমার একটা প্রশ্নের উত্তর দেবে ম্যাম? যা বলবি তাড়াতাড়ি বল, আমার ওদিকে অনেক কাজ আছে। আরে বলছি ম্যাম, বলছি বলে লড়াইয়ের ময়দানে, ওই লড়াইয়ের ময়দানে বন্ধুরা যখন বলে মায়ের দুধ খেয়ে থাকিস তো লড়বে আয়, আমি তাদের সঙ্গে লড়তে যাই, কিন্তু কিন্তু হেরে যায়। কেন কেন ম্যাম? তুমি কি আমাকে মাতৃদুগ্ধ পান করাওনি? কে বলেছে আমি পান করিনি? আমি তো তোদের তিন ভাই বোনকে। তাহলে তাহলে তোমার কি ওই মাতৃদুগ্ধে বিষ ছিল যাকে আমার সারা শরীর জমে যায়, আমি দুর্বল হয়ে পড়ি, তাই তো আমি খেলার ময়দানে হেরে যাই, আমি হারিয়ে ফেলি আমার স্মৃতি শক্তি পার্থিব জ্ঞান। সুরজ, তুই ঘরে যা। আমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন ম্যাম? বলো না ম্যাম, তোমার মায়ের দুধে অমৃত থাকে, তাহলে তোমার বেলায় বিষ কেন? তুমি কি আর পাঁচজন নারীর মতো তুমি মহিষ নও? তাহলে তুমি কে? মানবী, কাকিনী, না রাক্ষসী? গর্ভধারিণী মায়ের সম্পর্কে এইসব কথা বলতে তোর লজ্জা করলো না? এই তোর শিক্ষা, এই তোর বিবেক, এই তোর মনুষ্যত্ব। হারিয়ে ফেলেছি ম্যাম, আমি হারিয়ে ফেলেছি পূজনীয় মাতৃজাতির তোমার মাতৃহীনতার বিষাক্ত নোনা জলে আমি হারিয়ে ফেলেছি আমার শিক্ষা, বুদ্ধি, বিবেক আর মনুষ্যত্ব। সত্যি হারিয়ে ফেলেছিস নাকি কারো পড়াশোনায় পড়ে এই জীবনটাকে নিয়ে তুই নাটক করে চলেছিস? You are right, ma'am. সত্যি সত্যি এই নাটকের পেছনে কারো হাত আছে, নইলে নইলে এই বংশের বেইমানি, শয়তানি আর ব্যভিচারীর রক্ত কোনো শরীরে বিপরীত রোগে কাজ করবে কেন? আমি কেন বুঝতে পারছি না যে আমি মানব, দানব না ভগবান? তুই একটা শয়তান, তোর ওই শয়তানে আমি দিকে অপমৃত হচ্ছি, মার পর্যন্ত খাচ্ছি। ও কষ্টে অর্জিত আমার বংশ গৌরব, সব সম্মান সব আমি হারাতে চলেছি। আরে দুঃখ করে কোনো লাভ হবে না স্যার। আরে অসৎ উপায়ে রোজগারের পয়সা যেমন হাওয়ার বেগে আছে, তেমনি ঝড়ের বেগে চলে যায়। আমি অসৎ পথ উপার্জন করিনি। আরে আসতে পার বক্তা, আসতে পার, আরে নাইলে ভোলাই হাসবো। সুরজ, তাহলে সেই মুস্তিককে জব্দ করতে তোকে এত বড় শয়তান হতে হবে কেন? আরে শয়তান, আরে শয়তানের বাবাও কিন্তু শয়তান হয় না, মানুষ কিন্তু নয়। সুরজ, না, তোর মতো কুলাঙ্গার আমার অনুষ্ঠে কখনো জন্ম নিতে পারে না। ওরে, তুমি কি বলছো? হৃদয়ের টেনশন হয়ে তুমি এক কাকে কি বলছো? হয়তো সত্যি কথাটাই বলে ফেলেছে ম্যাম। আজ হয়তো ড্যাডি রাগে আমায় বলেছে, যাও সন্তান, তোমাকে বাড়িতে কি জানিনি, পুরোটা কলঙ্কিনী। এসব তুই কি বলছিস বাবা? তোর বাবা হয়তো রাগের মাথায় হৃদয়ের টেনশন হয়ে এইসব
বলেছে জানো সন্তান, তোমাকে বানিয়েছে টিচারিনি পুরোটা পদক্ষিণী রোজ। আর হয়তো একদিন আগে তুমি ভেবের ডালের খাবারে বিষ মিশিয়ে দেবে, নয়তো ড্যাডের ঘুমন্ত ড্যাডের গলায় চালিয়ে দেবে ধারালো অস্ত্র। রোজ এ কি বলছিস তুই? রাগে কখন কি করে বসে তা কোনো ঠিক নেই রে। আর নারীকে বিশ্বাস করা মানে একটা কান নাকি দিকে বিশ্বাস করার চেয়েও ডেঞ্জারাস। রোজ তুই বিশ্বাস কর বাবা। বিশ্বাস? আমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বিশ্বাস করি না। আমি আমার ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করি না, আমার জিভ দাঁতকে বিশ্বাস করি না বলে মাঝে মাঝে জিভ দাঁতকে কিন্তু কামড়ে দেয়। আর নারীকে বিশ্বাস লইব তো। এই জগতে সংসার সুখের হয় রমণীর গুণে। আরে কোন শালা বলে আরে রাবণের প্রিয়তমা পত্রে ওই মন্দোদরী যদি রাবণের মৃত্যুবান ওই রামের হাতে তুলে নাম দিত, তাহলে মানব রূপে রামচন্দ্রের 14 পুরুষের ক্ষমতা ছিল না ওই রাবণকে হত্যা করে কিংবা তার সোনার লঙ্কাপুরী ধ্বংস করে দেয়। সুরজ পাগলের মতো সব কি বলে গেল গো? এসব পাগলের মতো কি বলে গেল? কেন বুঝতে পারলে না? ও তোমার বর্কিত স্বরূপ উদ্ঘাটন করে দিয়ে গেল আর বুঝিয়ে দিয়ে গেল যে একদিন তুমি হবে আমার মৃত্যুর কারণ। না গো না, ওকে তুমি ভুল বুঝছো সুরজ। কতদিন এই সংসারে উদিত হবে তা আমি জানি না, তবে উদ্দীপ্ত থেকে আমাকে পোড়াতে চাইলে ওর তাজা রক্ত সর্বাঙ্গে দেখেন বুঝিয়ে দেবো যে আমি পশুপতি পাশাচ্ছি। পশুপতি যখন হবে না তোরা তখন সকলের মাথায় পড়বে পা। সুরজ তোমার ছেলে নয় বলে তুমি তাকে এইভাবে আঘাত দিলে, তার সামনে প্রমাণ করে দিলে আমি কুলঙ্কা, আমি কলঙ্কিনী। গলার স্বর এইভাবে সপ্তমে চললে সেই স্বরকে আমি চিরতরে স্তব্ধ করে দিয়ে তোমাকে আমি সপ্ত নরকে পাঠিয়ে দেব। তাহলে কি তুমিও শুনে রাখো, এতদিন সংসারের বুকে আগুনটা কিন্তু প্রথম তুমিই জেলে দিলে গো, প্রথম জেলে দিলে। তাই সেই আগুনের দুরন্ত অগ্নির শিখায় পরিণত করতে আমিও কিন্তু তোমাকে বুঝিয়ে দেবো যে সংসার সুখের হয় রমণীর গুণে। আর সেই রমণী যদি কখনো কাল রাগিনীর রূপ ধারণ করে তাহলে কিন্তু সংসার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। মুসলে ধরে তখন আমি বুঝিয়ে দেবো রে শয়তানি, আমি পশুপতি বাংলাদেশি যে তার দাদাকে খুন করে তার অস্তাপুর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে ওকে স্ত্রী কাম রক্ষিত করে রেখেছে। প্রয়োজন হলে তোকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে গঙ্গা জলে হাত ধুয়ে ভদ্রলোক যেতে আমার একটু অসুবিধা হবে না। আমি পশুপতি পাশাচ্ছি, পশুপতি যখন হবে না তোরা তখন সকলের মাথায় পড়বে পাঠ। আমি সব সমস্যার সমাধান করব। সারা এলাকা জুড়ে যে সর্বনাশা অশান্তির আগুন জ্বলছে
এই এলাকায় দেখবি কি করে? আমি মায়ের আদেশ না পেলে এই জনসমক্ষে বের হই না। তাই আজ আমার মায়ের আদেশে জয় তারা, জয় জয় তারা। কি হলো? থামলেন কেন বলুন? আপনি আপনি মায়ের কোন আদেশ নিয়ে আমার এই দরিদ্রের বর্ণ কুটিরে এসেছেন? বলবো, সব বলবো তোকে। সব শোনার পর মাথা ঠিক রাখতে পারবি তো? পারবি তো সত্য হতে মোকাবেলা করে নিজেকে বাঁচতে আর সবাইকে বাঁচাতে? স্বামীজি, আপনি কি তা আমি জানি না, তবু তবু আমি বলছি, এই ধূপছায়া গ্রামে সারা জীবন শিক্ষকতা করে এই সমাজ সংসারের বুকে আমি কতটা উপকার করতে পেরেছি আমি তা আমি জানি না। শিক্ষকতার অন্তিম লগ্নে এসে যে অপমান আর অবিচার আমাকে সহ্য করতে হয়েছে, তাতে আমি বেঁচে আছি না মরে গেছি তাও আমি জানি না। তারপরেও আপনি কোন আঘাতের ফসল নিয়ে এসেছেন যা আমাকে মুখ ফুটে তা সহ্য করতে হবে? মনে করতে পারেন জীবনের চরমতম আঘাত, যা শুধু আপনাকে নিজেকে নয়, আপনার সন্তান সন্ততিকে স্পর্শ করতে পারে। না 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 স্বামীজি, না। আমার উপর যত আঘাত আছে আসুক, আমি আমৃত্যুটা সহ্য করে নেব, কিন্তু আমার সন্তান সন্ততির উপর। মাস্টার মশাই, জঙ্গলে আগুন লাগলে জঙ্গলে থাকা দেব মন্দিরটাও কিন্তু রেহাই পায় না। যে মন্দির রক্ষা করার ক্ষমতা নেই, সেই মন্দির পুড়ে যাওয়াই ভালো বাবা। তুই কি বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিকই বলছি বাবা। একদিন ধরে তুমি শুধু শুধু আমাদের কথা ভাবছো। এখন তোমার সন্তানটা বড় হয়েছে, কোথায় তোমার সন্তানটা তোমাকে নিয়ে ভাববে, তা নয় তুমি তাদেরকে নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছো। তোদের উপর আমার পূর্ণ আস্থা আছে রে মা, কিন্তু ওই স্বামীজি স্বামীজি, কে আপনি? কি স্বামীজি? কি হলো এই বেশি এখানে? এতে অবাক হওয়ার কি আছে রে মা? আমার ব্রহ্মময়ী তারা মা আমায় যখন যেখানে পাঠাবে। কিন্তু স্বামীজি, এই কোনো কিন্তু নয় রে মা, কোনো কিন্তু নয়। আমি তোকে সব পরে সব বলবো। এখন শুধু আমার মা তারাময়ীর একটা আদেশ তুই শুনে রাখ। ওরে, তোদের চক্রান্তের সবচেয়ে বড় জালটা ফেলতে চলেছে ওই মাস্টার মশাই আর তোর উপর। তাই সাবধান, খুব সাবধান। জয় তারা, জয় জয় তারা। স্বামীজি, স্বামীজি। কি হলো বাবা, তুমি বলো। আমি হ্যাঁ বাবা, বুঝি স্বামীজি কি যে বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই বাবা। দেশের যে অবস্থা, তাতে ওইরকম স্বামীজি নেতাজি পিয়াজি গাড়িতে এসে অনেক কথা বলে যাবে। সব কথা বুঝি তোমার কোনো কাজ নেই বাবা। তা তা আমি জানি রে মা, কিন্তু কিন্তু নিজের ছেলে মেয়ের উপর যে এই আঘাত আসবে তা আমি মুখ বুঝে কি করে সহ্য করে নেব রে মা, কি করে সহ্য করে এই নেব? বয়সে তোমার আর কিছু করার নেই বাবা। তোমার ছেলেরা এখন যথেষ্ট শক্তিশালী হয়েছে বাবা। ওই শয়তান না তাদের কোনো ক্ষতি করতে পারবে না বাবা। মা, হ্যাঁ বাবা, হ্যাঁ। মাগো, তবু শত্রুকে ছোট করে দেখা উচিত নয় রে মা, কারণ কুশিক্ষার অন্ধকারে ছেয়ে গেছে এদেশের আকাশ বাতাস, আর তা থেকে আমাদের মুক্তি পেতে হলে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু বাঁধন সৃষ্টি করে, মুক্তি সবার পরে। কি তুমি তুমি এখানে কেন? এরা তাই দায়িত্ব কর্তব্যের টানে আমি আসতে বাধ্য হই, কারণ আপনি এলাকার শিক্ষক, স্বনামধন্য শিক্ষক, তাই আপনি শিক্ষা শিক্ষিত,
আমার শুধু ছেলে মেয়ে নয়, এলাকায় বহু ছেলে সুশিক্ষিত হয়েছে, আবার অনেকে চাকরি পেয়ে সমাজে প্রতিষ্ঠিত। তাই আপনার মতো মহান মানুষের একটু পদধ্বনি। ভক্তিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে পশুপতি বাবু। কথাই বলে অতি ভক্তি চোরের লক্ষণ। কিন্তু আমাকে চোর বলে চোরীদের লজ্জা দিও না মা। আমি চোর নই, ডাকাত। মানে তুমি ডাকাতদের সত্তারও বলতে পারো। তাই আমার কাজটুকু আমি ডাকাতি করেই করতে পারতাম, কিন্তু না করে আমি মাস্টার মশাইয়ের কাছে এলাম। উনি বিজ্ঞ বুদ্ধিমান মানুষ, উনি বিচার করে ভালো বুঝে যা করবে। শোনো পশুপতি, ওই তোমার ফলিতা শোনার মতো সময় আমার নেই। যা বলার তুমি স্পষ্ট করে বলো। বলবো মাস্টার মশাই, নিশ্চয়ই বলবো। আমি জানি আপনার সময়ের অনেক দাম, তাই বলছিলাম আপনি যদি রাজি থাকে তাহলে আমার ছোট ছেলে ধীরাজ দয়া করে আপনার মেয়েকে বিয়ে করতে পারে। চুপ করো! নিজেকে হাসির খোরাক করে তুলবে না। আর তাছাড়া কোথায় শুনেছেন যে একটা জানোয়ারের সঙ্গে একটা মানুষের বিয়ে হয়? হ্যাঁ, আপনার ছেলেকে জানোয়ার বললেও কম বলা হবে। আপনার ছেলে জানোয়ারেরও অধম। জানোয়ারের হয়ে যে উকালতি করতে আসে, সে যে কত নম্বরের জানোয়ার সেটা আমাকে ভেবে দেখতে হবে। মাধুমা, তুই জানিস ও একটা সম্মানীয় ব্যক্তি। সম্মান? কিসের সম্মান? চুরি ডাকাতি আর খুন করে কিছু টাকা করেছে বলে উনি সম্মানীয় ব্যক্তি হয়ে গেছেন? না, নেতা মন্ত্রীদের পকেটে পুরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলে উনি সম্মানীয় মানুষ হয়ে গেছে? না বাবা না, সেই দিন শেষ হয়ে গেছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় বেজে উঠেছে বিজয় ডঙ্কা। ওই দেখো, দেশের ঘরের কোনায় কোনায় বাজছে। বাহ, বেশ বলেছো মা। তুমি তো দেখছি আমার নারী নক্ষত্র শ্রম চেনো। তাই বুঝি গ্রামের সবাই মিলে তোমায় দুর্গা বাহিনী দুর্গা করেছে। ভালো, খুব ভালো। হ্যাঁ, অবশ্য সেদিন তোমার ওই অসুর নাসিনী দুর্গা রূপে আমি তোমার দেখেছি। তারপরে ওই ইনপুট সব নিয়ে আসতে আপনার লজ্জা করলো না? না, না করলো, কারণ ওসব আমাদের করে না মা। কারণ জীবনে বড় কিছু করতে গেলে ওসব ছোট থাকে লজ্জা ঘৃণা ভয়গুলোকে জীবন থেকে ছেটে না ফেললে চলে না মা। সে আশা আপনার কোনোদিনও পূরণ হবে না। ওই পশ্চিম আকাশে সূর্য দেখার স্বপ্ন আপনার কোনোদিন পূর্ণ হবে না। হবে মানুষী, হবে। আমি ভেবেছিলাম সালা আপনার ভালো কুকুরও বুঝে। আরে মাস্টার মশাই, শিক্ষিত বিজ্ঞ মানুষ হয়ে নিশ্চয়ই বুঝবে। তাই আমি অনুরোধের ডালা নিয়ে এসেছিলাম। নইলে আমার লোকজন দিয়ে তোমাকে তুলে নিয়ে গিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতে আমার 1 ঘন্টা সময় লাগতো না। আমি পশুপতি, আর পশুপতি যেদিন হবে মহারাজ, সেদিন সারা সকলের মাথায় পড়বে না। সেই বাজ ফেলে আমি বুঝে ফেলেছি এই দুঃখা গ্রামের প্রতিটি মানুষ সালা আমার দয়ায় বেঁচে আছে, আর আগামী দিনে তাই থাকবে। অন্যথায় তুই কি করলি মাধুমা? সাপের লেগে পা দিয়ে তুই তার ছবল খাওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে গেলি? হ্যাঁ মা, হ্যাঁ বাবা, হ্যাঁ। হ্যাঁ, সাপকে দুধ কলা দিয়ে না পোষায় ভালো বাবা। তার থেকে তার বিষাক্ত ছবলে সারা এলাকা যে নীল হয়ে আছে বাবা। সে কথা আমার অজানা নয় রে মা। বাবা, কিন্তু কিন্তু তুমি জানিস তো মা, কি বাবা? না বাবা না, তুমি বুঝতে পারছো না বাবা, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমরা এভাবে চুপ করে থাকবো না বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, যে কাজে আমরা নেমে পড়েছি সেই কাজ শেষ হবে গান্ধী দেশের মহান বাড়ি দিয়ে। করেঙ্গে ইয়া মরেঙ্গে। গান্ধীজির কথা শোনাবেন, গোপন আড্ডায় তো সেই মুখায় শোনাবেন নেতাজির বাণী।
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এদের মুখে এই বিচারের মতো চলতে পারে না ম্যাডাম। What do you mean? What do you mean? আই মিন সেই বিচারটার অবসান করতে ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাঠক, কোন অপরাধে আপনি আমার মেয়েকে অ্যারেস্ট করবেন? পশুপতি পাগলাচি ও তার ছেলে রিয়াজ পাগলাচিকে অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে আমি মাধবী দেবীকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করার আগে ওয়ারেন্টটা দেখান। একজন আইনে উল্লেখ জবানবন্দি। আরে আই উইটনেস আরুন, এই ঘটনার সাথে তো আপনিও যুক্ত ছিলেন, সুতরাং আমি আপনাকে অ্যারেস্ট করলাম। মনে করলে আপনি ধূপটা গ্রামের সবাইকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু জানতে পারি কি আমাদের নামে অভিযোগটা করলো কে? পশুপতি পাগলাচি। সুতরাং ওনার মতো একজন অনারেবল পার্সন নিশ্চয় উনি যখন বলছেন তখন দোষ গুণ নেই, অন্যায় কিছু দেখার দরকার নেই। আপনি ওদের অ্যারেস্ট করে নিয়ে যান। দাদা, এ তুই কি বলছিস দাদা? আরে বাবা, ঠিকই বলছি। উনি হলেন পুলিশ অফিসার। মানে? আর পশুপতি পাগলাচি একজন অর্থবান ক্ষমতাশালী মানুষ। তাই একে অপরের গায়ে গা না ঘষলে এই কথাটা যে মিথ্যে হয়ে যাবে। রতনে রতন চিনে, জোয়ারে চিনে কচু। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে দূর মশাই, পুলিশের চাকরি করলে ওইসব গায়ে মারতে নেই। তাছাড়া এটা একটু মার্ডারে আপনি আসামি ধরতে এসেছেন। এটা মূল ছবি খেলার মাত্র, পুরো ছবিটা আপনি শিগগিরই দেখতে পাবেন। আর সেই ঘটনার সাক্ষী হয়ে বেঁচে থাকতে চাইলে এখনো সময় আছে। ওইসব খনি প্রভাবশালী মানুষের পাচাটা বন্ধ করে আপনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। আপনার পোশাকের একটা অশোক স্তম্ভের উপযুক্ত মর্যাদা দিন দারোগা বাবু। অফিসার, আমি শিক্ষক রামপ্রসাদ রায়। জীবনে কোনোদিন ছাত্রছাত্রী, এমনকি আমার ছেলে মেয়েকেও আমি কোনোদিন কুশিক্ষা দিইনি। মাস্টার মশাই, তাই তাদের প্রতিটি কাজে আমার বিশ্বাস এবং পূর্ণ সমর্থন আমার আছে। মাস্টার মশাই, তাই তাই আশা করি আপনিও আপনার কাজে ওই পূর্ণ সমর্থন আপনি পাবে। অন্যথায় আপনার জীবনে নেমে আসবে কালো ছায়া। কারণ যে বিদ্যমানরা কিছু করেছে ওদের কিচ্ছু হবে না, মাঝে মাঝে ধ্বংস হয়ে যাবে আপনার ওই সোনার সংসার। শুনুন, আমি এখানে তো আসামি ধরতে, বলো স্কুলে পড়াশোনা করতে নয়। এলেই ভালো করতে। আর দিব্যজ্ঞানে আপনি পণ্ডিত হতে পারেন, কিন্তু কাণ্ডজ্ঞান আপনার একেবারেই নেই। তাহলে আপনিও আমার মতন বদলে যেতেন দারোগা বাবু। দেখি উদাহরণ বাবু, আপনি এখানে আপনার খোঁজে এলাম, কারণ সাংবাদিকের কাছে কিছু সত্য তথ্য প্রকাশ করার অপরাধে আপনি আমার বাড়িতে গিয়েছিলেন আমাকে অ্যারেস্ট করতে। কিন্তু আপনার বোধহয় জানা নেই যে একজন বিধায়ককে ওইভাবে অ্যারেস্ট করা যায় না। পারবেন না স্যার। আসলে পশুপতি বাবুর কথা মতো যত খুশি অন্যায় কাজ করুন, আমার কিছু যায় আসে না, কিন্তু অভিযোগের মতো এমন কিছু কাজ করবেন না যেটা বুমেরাং হয়ে আপনার দিকেই দিয়ে আসে। কি ব্যাপার গজানন বাবু, আপনি হঠাৎ আপনার গডফাদার পশুপতি পাগলাচির বিরুদ্ধে কথা বলছেন যে? একই ভূতের মুখে রাম নাম শুনছি যে। শোনো বাবা, আমি পশুপতি বাবুর কথায় এমএলএ হয়েছি, তাই ওনার কাছে আমি কৃতজ্ঞ। ওনাকে আমি আমার প্রণাম জানাই, কিন্তু ওনার নীতি, অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণের দায় মাথায় দিয়ে মানুষ থেকে জানোয়ার হতে পারবো না বলেই আমি এমএলএ পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আপনি কাকাবাবু সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আপনি কি পারবেন এই মাটির ঘরে ফিরে আসতে? মাগো, আমি আকাশ থেকে পড়িনি, আমি এই মাটিতেই জন্মে ধুলো কাদা মেখে বড় হয়েছি। তাই আমি এই দুপছিয়া গ্রামের মাটির মায়ের কোলে শুয়ে তোমাদের মতো যুব সমাজের কাছে ক্ষমা চেয়ে বলবো, মোর নাম এই বলেই খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। কি হলো দারোগা বাবু, এত কি ভাবছে? এখন কি আপনার চতরা ফিরবে না? এখন কি মনে হবে না যে আমি গজানন বাবুর সাথে আমার চরিত্রটা বদলে নিয়ে প্রকৃত মানুষ?
ওতে তো মন চায় পলাশ বাবু, তাহলে যে ওই শয়তানরা আমাকে বাঁচতে দেবে না, ধ্বংস করে দেবে আমার ওই সুখের সংসার। সংসার, কিন্তু ওদের কথা মতো চললে আপনার হয়তো বড় জোর বদলি হয়ে যেতে পারে। আর তাছাড়া ওদের কথা না শুনে চললে, হ্যাঁ, বিপ্লবীদের হাতে পড়লে আপনার প্ল্যান সংশয় হতে পারে। না 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 না, আমি আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য ওদের ওই অন্যায় অবিচারের সাথে আপোষ করিনি। শুধুমাত্র আমার নয়নের মনে আমার আকাশ, কি হয়েছে তা? আমার একমাত্র সন্তান ওদের হাতে বন্দি। ওরা বলেছে ওদের কথা মতো কাজ না করলে ওরা আমার আকাশকে শেষ করে দেবে। না, পারবে না। তার আগে আমি আকাশকে উদ্ধার করবো। আচ্ছা, আকাশের ফটো একটা সংকেত দিন আমায় দারোগা বাবু। এই নিন পলাশ বাবু আকাশের ছবি, বয়স 13 বছর, সুস্বাস্থ্যের অধিকারী, শিলিগুড়ি এলাকায় মধুমতি বাগলাসির একটা বাগান বাড়ি আছে, সম্ভবত ওখানে ওরা আকাশকে লুকিয়ে রেখেছে। শুধু শিলিগুড়ি কেন, জলে স্থলে অন্তরিক্ষে যেখানে ওরা আকাশকে লুকিয়ে রাখুক, আমি তাকে খুঁজে বের করে উদ্ধার করবো। এই আমার বিশাল প্রতিজ্ঞা। সেই পালন করতে তুই পারবি? আর তা যদি পারেন তাহলে আমিও কথা দিচ্ছি যে হাতে হাজারো হাজারো অন্যায় ওদের কথা মতো করেছি, সেই হাতে ওদের এনকাউন্টার করে আমি বুঝিয়ে দেবো যে ক্ষমতার জোর পুলিশ আইন প্রশাসনকে সাময়িক কুক্ষিগত করে রাখলেও চিরকালের জন্য নয়। পুলিশ আইন প্রশাসন চিরকাল সাধারণ জনগণের রক্ষক হয়েছিল, আছে এবং থাকবে। যে গুরুদাকে তুই মাথা তুলে নিলি, পারবি তো? পারবি তো সেই পালন করতে? ওদের মতো হয়ে তো মুখের কথা বানাই না রে বাড়ি। জীবন মৃত্যুকে ভিত্তি করে হলেও আকাশ উদ্ধার করতে পারলে ওই তার অরূপ বিশ্বাস পশুপতি পাকড়াশির মুখ্য মাকা থাকবে। সে তো অনেক পরের কথা পলাশ বাবু, কিন্তু আমরা যে তারে আঘাতে জর্জরিত, তাই তো দিদিকে নিয়ে পর্দার কাছে এলো। ভরদা খেয়েছে, থাক আমরা তো আছি, বলো কি হয়েছে? বাবু আর ছোটদা যে মূর্তি ধারণ করেছে তাতে দিদিতে ওখানে থাকা মোটেই নিরাপদ না, তাই একটা নিরাপদ আশ্রয়ের জন্য দিদিকে এখানে নিয়ে এলাম। বাবা, বেশ করেছিস। আজ থেকে সুইটি আমার কাছেই থাকবে। আয় সুইটি, আমার কাছে আয়। তাতে কি সুইটি নিরাপদে থাকবে? ওর বাবা দাদা জানতে পারলে ওকে জোর করে তুলে নিয়ে যাবে। তার চেয়ে আমি একটা যুক্তি দেবো, শুনবি তোরা? হ্যাঁ বল। বল, শুনি। ওরা সুইটিকে বিয়ে করো, তখন ওরা হয়ে যাবে স্বামী স্ত্রী। বাহ, তুই কবে হলেও তোর কিন্তু বুদ্ধি আছে। তাহলে নে, বিয়েটা দিয়ে দেওয়া যাক। এরকম একটা যুক্তি হবে তা আমি আগেই আজ করেছিলাম, তাই তো বাজার থেকে এক জোড়া মালা আর এই সিঙ্গুরের কোটাটা নিয়ে এসেছি। আরে আমার দিদির বিয়ে করো কথা। কিন্তু নিশানদার, এখান থেকে ফিরে যাবার পর তোমার অবস্থা কি হবে নিশানদার? মৃত্যুর চেয়ে বেশি কিছু হবে না। নিশানদা। আমি তো আগেই বলেছি আমার শরীরে শেষ রক্ত বেঁধে দে, তোমায় বিয়ে দে, সুখের ঘর বেঁধে দেবো। নিশানদার, দাদা, ব্যাস, তাহলে হয়ে গেল। এবার হবে মালা বদল, তারপরে হবে প্রতিবেশীরা, এবার হলো দাও। আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার করে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সংসার করে সুখে থেকো।
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে মায়েরা সঙ্গ দাও। সবাই মিলে করিলাম কাল আমি স্বপ্নে কি দেখেছিলাম, আমার মননশীলতার মাঝে মায়ের স্থান দখল করে নিয়েছে আমার মীরামা। আর আমার গর্ভকারিণী সমস্ত পূর্ণমন্ত্রী ব্যর্থ করে দিয়ে আমার বাঁচিয়েছিল আমার বাবা। কিন্তু কিন্তু এ তো স্বপ্ন, স্বপ্ন কখনো সার্থক হয় হয় না, স্বপ্ন কখনো কারো হয়, কিন্তু তোর হবে না। কারণ যে দুঃস্বপ্নকে সার্থক করতে সুইটিকে তুই কোথায় সরিয়ে দিয়েছিস? এ তুই কি বলছিস? হ্যাঁ, আমি শুনছি কোথায় লুকিয়ে রেখেছিস? না বললে এই চাবুক রাখাতে তোকে আমি শেষ করে ফেলবো। বল বল জামাই, বল বল বল, সুইটি কোথায়? আমার কাছে জয় তারা, জয় জয় তারা। কি? কে কে তুই ভণ্ড সন্ন্যাসী? সেটা তোর বাপকে জিজ্ঞাসা করিস, উত্তরটা পেয়ে যাবি। এখন বল, তুই ওকে গরুর মতো পেটাচ্ছিস কেন? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? শুনে রাখিস, এই ধীরাজ পাকড়াসি তার কাজে কৈফিয়ত কাউকে দেয় না, আর তোকেও দেবে না। এ করি মঙ্গল, তবে তুই যখন তোর নিজের মঙ্গল চাস না, নিজের মঙ্গল নিশ্চয় তুই কি মনে করেছিস ওকে পেটালে তোর বোনকে তুই ফিরে পেয়ে যাবি? না রে বেটা, না। যে জিনিস আমার চরম তলে থাকে তাকে আমার মায়ের কৃপা ছাড়া পাওয়া যায় না। জয় তারা, জয় জয় তারা। তাহলে তুইও আছিস যত নষ্টের মূল। তোকে শেষ করলে তোর বোনকে ফিরে পাওয়ার আশা চিরতরে শেষ হয়ে যাবে। তাই যদি পারিস আমার মায়ের মন্দির থেকে তোর বোনকে ভিক্ষে চেয়ে আসিস। এখন আমি চললাম। ওকে তো ধরে নিয়ে যেতে পারবি না শয়তান। ওরে, কে আছিস? ওই শয়তান দুটোকে ধর। নিশান! এই বেটা নিশান! স্যার কোথায় যে যায় কে জানে। কাজের সময় একবার যদি তাকে পাওয়া যায়। নিশান! এই বেটা নিশান! এমন চোরের মতো চিৎকার করছিস যেন বাড়িতে ডাকাত করেছে। সত্যি সত্যি ডাকাত পড়েছিল। এক সাধু বেশে আমাকে হুমকি দিয়ে সুরতকে তুলে নিয়ে গেছে। আবার সেই সাধু কে কে ওই ছদ্মবেশে সন্ন্যাসী সেদিন আমাকে হুমকি দিয়ে 1 লাখ টাকা নিয়ে গেছে। আজ আমার সুরজকে নিয়ে আমি কি ওদের পিছে ধাওয়া করবো না? না, কথাই বলে কান টানলে মাথা আসে। তুই এনে হোক কানটাকে টেনে এনে আমাদের বাগান বাড়তে নিয়ে আয়।
তাও সাথে বিয়ের ব্যবস্থা কর। এই খবর ছড়িয়ে পড়লেই মাথা চোখে কাকান বলতে পারি, তখন প্রয়োজন মনে করলে তোকে শেষ করে দেবে। কিন্তু খান বলতে কাকে বুঝাতে চাইছো দেখ? সুরজের প্রেমিকা মাস্টার মশাইয়ের মেয়ে মাধবী। ওই পাখি থেকে খাঁচাতে ফুটতে পারলে সারা পুরো রাজ্যটাই আমাদের দখলে চলে আসে। গ্রামের মুখে তরুণ বিজ্ঞের তরুণী গড়ে উঠে, দুর্গা বাহিনী গড়ে উঠেছে। তাতে জঙ্গল দখল করতে হলে আর একবার আমাদের রক্তের হোলি খেলা শুরু করতে হবে। তাহলে শুরু কর। কেন তুই কি ভয় পাচ্ছিস রে? ভয়! ভয়! Yes! তোমার মতো শয়তানের ছেলে আমি। অত্যাচার, খুন, ধর্ষণ আমার প্রধান কীর্তি। আর তাকে তুমি বিল্লির ভয় দেখাচ্ছ দেখ। এই আমার এই মিশন সাকসেস করে আমি সারা বুঝিয়ে দেবো রে। সারা শয়তানের বাপ। পশুপতি, তুমি আর একবার হও নটরাজ, নইলে এত বড় ধ্বংসযজ্ঞ বিরাজের দ্বারাই সম্পন্ন নয়। কারণ বিচ্ছুরি জনগণের চাপে পুলিশ প্রশাসন ঠিক মতো কাজ করছে না। মৃত্যুর ভয় গজানোর সারা পদত্যাগ করে আমার ওই নামে অপবাদ ছড়াচ্ছে। এমনি ভাবে পাশ থেকে সবাই সরে গেলে এই খুব ছড়াতে হবে। আমাদের যে টিকে থাকায় দুষ্কর হয়ে দাঁড়াবে গো, দুষ্কর হয়ে দাঁড়াবে। তাই বলছি তুমি নিজে যুদ্ধ ময়দানে নেমে পড়ো, শক্ত হাতে বিদ্রোহীদের দমন করে তুমি ছবিটাকে ফিরিয়ে নিয়ে এসো। ফিরিয়ানা নয়, ফিরিয়ানা নয়। ওকে যেখানে পাবো সেখানেই আমি শেষ করে দেবো। কিন্তু এইভাবে নিজেদের লোকগুলোকে এক এক করে শেষ করে দিলে তুমি নিজে দাঁড়াবে কোথায়? সেটা আমি শেষেই ভাববো। যতই নিজের লোক হোক, প্রথমে বেইমান বিশ্বাসঘাতকদের শেষ না করলে বিজয়ীর হাসিটা যে হাসা যাবে না। তা তোমার সেই বিশ্বাসঘাতকের তালিকায় আর কে কে আছে জানতে পারি কি একটু? সেটা তোমার না জানলেও চলবে। শুধু মনে রেখো, এ তালিকার বাইরে কিন্তু তুমিও নও। পশুপতি! পশুপতি? তুমি কি বলছো পশুপতি? আমি সত্যি কথা, পরের কথা। শুধু এইভাবে আমি আতঙ্কিত হচ্ছি যে সেখানে ভালোবেসে সারা পৃথিবীকে তুলে দিয়েছিলাম, আজ হয়তো সেই হবে আমার মৃত্যু যজ্ঞের প্রধান আহুতি। কিন্তু কেন হঠাৎ তোমার এ কথা মনে হওয়ার কারণটা কি? আমি তো কখনো তোমার কাছে কোনো অন্যায় কাজ করিনি। করণে শুধু নিজের ছেলে সুরজকে নিয়ে তুমি আলাদা পৃথিবীর সব সেই জন্য সুইটিকে কবজা করে তুমি সুরজের কাছে পাঠিয়ে তোমার সপ্ত সত্যকে প্রধান বাজাও আমি ওর বিরাজ। এ তোমার ভুল ধারণা গো, এ তোমার ভুল ধারণা। ভুল জীবনে আমি একবারই করেছিলাম। তোমার রূপ যৌবনের ভয় করে তোমাকে তোমাকে আমার দাদা রাখত দোয়াতে থেকে তোমাকে বিয়ে করে আজ আজ আমি সেই চুলের কাছে দেবো। দাদার দাদার চুলের প্রতিশোধ দেবো। তোমার তোমার এই বুকের রক্ত দিয়ে তোমার জন্য ছেলেটা প্রাণ দিয়ে তোমাকে আরো কয়েক ঘন্টা বাঁচার সুযোগ করে দিও। সেই কৃতজ্ঞতা অন্তত একটু
পালন